ফ্যাসিবাদী অত্যাচার, নির্যাতন, নিপীড়ন মানুষের উপর শুরু হয়েছিল, যে অন্যায় অত্যাচার শুরু হয়েছিল, তার প্রতিবাদ করে প্রথম যে দলটি রুখে দাঁড়িয়েছিল সেটি হচ্ছে এই জেএসডি। এবং এই জেএসডির নেতা আসাম আব্দুর রব এই প্রকাশ্যে সেদিন মেজর তার সঙ্গে ছিলেন, অন্যান্য নেতারা ছিলেন, সেদিন প্রকাশ্যেই আওয়ামী লীগের বিরোধিতা করেছিলেন। বন্ধুগণ, সেই জন্যে আওয়ামী লীগের চরিত্রকে উদ্ঘাটন করা, জনগণের মাঝে তার অন্যায় অত্যাচার নির্যাতনকে তুলে ধরা এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, এটা জেএসডি প্রথম শুরু করেছিল। আমরা এসব কথা ভুলিনি এই জন্যই যে আমরা সেই সময় আমরাও তরুণ, আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছুকে আওয়ামী লীগ যখন ধ্বংস করতে শুরু করেছে, তখন যে কয়েকটি রাজনৈতিক শক্তি ব্যক্তি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে আজকে আসাম আব্দুর রব তার দল অন্যতম। আমি একটা কথা আমার প্রায় মনে হয় যে আমরা 1971 সালে যারা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, আমরা দীর্ঘ দশক ধরে, তারও আগে থেকেই আমরা পাকিস্তান নামক রাষ্ট্রে মাধ্যমে যে এই দেশের মানুষের মুক্তি আসবে না সেটা উপলব্ধি করেছিলাম। সেই জন্যই তখন আমরা সে আন্দোলন তখন থেকে শুরু করেছিলাম, সংগ্রাম শুরু করেছিলাম, যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে সেই পাকিস্তান থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। আজকে এই বিষয়টা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকেই আজকাল এই সব বিষয়টাকে খাটো করে দেখার কিছুটা চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে আরেকটা চক্রান্ত ষড়যন্ত্র। এটাও আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আর রাষ্ট্রের কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনের কথা জেএসডি বহু আগে থেকে প্রথম থেকেই বলছে, সেজন্য আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে একটা বিশেষ সময়ে জেএসডির এই আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত করছে। একটি সফল ছাত্র গণ অভ্যুত্থানের পরে, ফ্যাসিবাদকে হটিয়ে দেওয়ার পরে মানুষের মধ্যে যে নতুন আশা সৃষ্টি হয়েছে, একটা রাষ্ট্র নির্মাণের যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সময় এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই সময়টা খুব সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে। আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা পরিবর্তন চেয়েছি, আমরা যারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি, আমরা যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, তাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে এই সময় অতিক্রম করে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। আমরা দেখছি যে এই ছাত্র জনতার সফল বিপ্লবের পরে সকল মানুষের, সকল রাজনৈতিক শক্তিগুলোর এর সঙ্গে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য একটাই এবং দায়িত্বটা আমরা একটাই দিয়েছি, সেটা হচ্ছে অতি দ্রুত যতটুকু সম্ভব এই ভয়াবহ যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালকে দূর করে একটা অর্থবহ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয়
যে এনভায়রনমেন্ট, পরিবেশ সেটাকে সৃষ্টি করা এবং নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সবাই সংস্কারের কথা বলেছি, আজকে না, 2 বছর আগে আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই, সম্ভবত তারও আগে অনেকেই বলেছেন যে এই কাঠামোতে রাষ্ট্র চলছে না, এই কাঠামোটার পরিবর্তন দরকার। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই কথাটা এসছে কিন্তু ছেলেদের কাছ থেকে। সড়ক মেরামতের যে আন্দোলন চলছিল, সড়ককে নিরাপদ করার যে আন্দোলন চলছিল, সেই সময়ে একটা ব্যানার, একটা ফেস্টুন দেখা গেল যার মধ্যে লেখা ছিল রাষ্ট্র মেরামত চলছে। মনে আছে কিনা আপনাদের? At that moment ওখানে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি, তো ওইটা একটা অত্যন্ত সিগনিফিকেন্ট ঘটনা ছিল। ওই ছোট ছেলেদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমার নতুন রাষ্ট্রের কাঠামো প্রয়োজন, সেই কথাটা অনেকেই সেদিন নিয়েছে। যে কারণে পরবর্তীকালে আমরা যখন আমাদের 31 দফা সংস্কারের কর্মসূচি দেই, সেখানে আমরা কিন্তু লিখেছিলাম রাষ্ট্র সংস্কারের বা মেরামতের দফা। সুতরাং স্বাভাবিক গবেষণার সামনে আসবেই। এখন আমরা সবাই চাইছি যে দ্রুত হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সমস্ত সংস্কার করতে হবে, অনেক মৌলিক ব্যাপার আছে যেগুলো অনেক সময় সাপেক্ষ। 1, 2 নম্বর হচ্ছে যে এই সংস্কারগুলো কারা এটাকে গ্রহণ করবে। জনগণের যে সমর্থন, তাদেরকে আপনার অ্যাপ্রুভাল, সেটা ছাড়া তো সংস্কার সম্ভব হবে না এবং এটা সাস্টেনেবল হবে না। জোর করে চাপিয়ে দেওয়া কোনো সংস্কার কোনোদিনই অ্যাকসেপ্টেবল হয় না। আমার মনে আছে পাকিস্তান আমলে আপনার ডেমোক্রেসির উনি নাম দিয়ে একটা নতুন যে বেসিক ডেমোক্রেসি, হ্যাঁ, এই বেসিক ডেমোক্রেসি করতে গিয়ে তিনি যেটা করলেন, ইউনিয়ন পরিষদের মেম্বারদের দিয়ে তিনি ভোট নেওয়ার ব্যবস্থা করলেন যে তারা পার্লামেন্টের মেম্বার নির্বাচন করবে এবং তারা আপনার দেশ চালাবে। ডেকেনি পরবর্তীকালে এরশাদ সাহেব চেষ্টা করেছেন, কিন্তু কখনোই সেটা সম্ভব হয়নি। অর্থাৎ জনগণের যদি সমর্থন না থাকে, জনগণ যদি গ্রহণ না করে, তাহলে কিন্তু কোন সংস্কারই সাস্টেনেবল হবে না। যাকের মধ্যে আমি অনেক আলোচনা আমি করতে চাই না, আর আমি তাত্ত্বিক মানুষ নই। এখানে আমাদের সব তাত্ত্বিক রাজনীতিবিদরা বসে আছেন, তারা অনেক আলোচনা করেছেন, অত্যন্ত ভালো ভালো আলোচনা করেছেন। আমি একদম মাঠ কর্মী, আমি মাঠ থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী, এবং মাঠ থেকে উঠে রাজনৈতিক কর্মী হিসেবে আমার এই মাঠের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগানোর চেষ্টা করি, আমরা কাজে লাগানোর চেষ্টা করি। অনেকেই অনেক কথা বলেন, অনেকে আমাকে পছন্দ করেন, অনেকে করেন না, কারণ আমি কতটুকু যা বিশ্বাস করি সে কথাগুলো বলার চেষ্টা করি। আমি সোজা কথায় বলি, আমি যে দলের দায়িত্ব পালন করি, এই দলটি একটা পুরোপুরি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। বিএনপি কোন বিপ্লবী রাজনৈতিক দল নয়, এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা লিবারেল ডেমোক্রেসি চাই, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়টা। সেই কারণে কেউ যদি মনে করেন যে বিএনপি রাতারাতি র্যাডিক্যাল হয়ে যাবে, বিপ্লবী হয়ে যাবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা কাজ করতে চাই, এবং আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে এটাকে চালু করতে পারি, তাহলে সেখানেই আপনার একটা ভালো একটা অবস্থা সৃষ্টি হবে। আর ডেমোক্রেসি বা গণতন্ত্র তো একটা কালচার, এটা কিন্তু উপর থেকে ইম্পোজ করে দেওয়া যায় না, এটা মনের ভেতর থেকে তৈরি হবে, এবং তার কাজে, কর্মে, কথায়, বার্তায়, সব জায়গায় তার সেই ডেমোক্রেসির ব্যাপারটা থাকতে হবে। এটাও অনেক
প্রবলেম আমাদের দেশে, কারণ আমাদের সেই 1947 সালের পর থেকে এখানে যখন আপনার লিগেসি অফ পাকিস্তান থেকে শুরু করে এখানে কিন্তু আপনার গণতন্ত্রের প্র্যাকটিস কখনই হয় না। সেই জায়গাটায় আমরা যেতে চাই। আমাদের ছেলেরা বুকে রক্ত দিয়েছে, আমরা কষ্ট করেছি, আমাদের দলের শুধু 60 লক্ষ মানুষ মামলায় পড়েছে, 17 বছর ধরে শুধু হাঁটা চলা করেছে আপনার আদালতে, কোর্টে, এখনো করছে। যদিও আপনার সরকার চলে গেছে, কিন্তু আমরা এখনো কোর্টে যাতায়াত করি। এই বিষয়গুলো আমাদের সবাইকে মনে রেখেই সামনের দিকে এগোতে হবে। আমি গতকালও বলেছি যে আমরা সরকারের কাছে আমাদের আস্থা আছে, বিশেষ করে তার প্রধান যে উপদেষ্টা, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আমরা আশা করি যে তিনি সফল হবেন এবং তার যে ব্যক্তিগত যে রেপুটেশন এজ এ সাকসেসফুল অর্গানাইজার, এজ এ সাকসেসফুল লিডার, সেটা ইনজুরি হোক বা যা কিছুরই হোক, কারণ তার স্বীকৃতি তিনি সারা বিশ্বে পেয়েছেন নোবেল পুরস্কার মধ্য দিয়ে, তিনি তার সেই রেপুটেশনকে রক্ষা করবার জন্য তিনি নিজেই সচেতন থেকে সব কাজ করবেন। আমরা একটু চিন্তিত হয়ে যাই, আগে ঠাকুর ভাইও বলেছেন, উদ্বিগ্ন হই। কখন উদ্বিগ্ন হই? যখন ওইখানে আমরা কিছু খটকা লাগে। আমি আশা করব যে আমাদের যারা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন আপনার উপদেষ্টা, তারা এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না যেখানে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে। আমাদের সম্ভবত লোকাল গভর্নমেন্ট মিনিস্টার স্যার তিনি বলে ফেললেন যে 4 বছর হওয়া উচিত সরকারের মেয়াদ। এটা তো তার বলার কথা। তারা তো কমিশন তৈরি করেছেন, সেই কমিশন প্রস্তাব দেবে, জনগণ একসেপ্ট করবে, তারপরে না 4 বছর না 5 বছর সেটা সিদ্ধান্ত হবে। আর যিনি ক্ষমতায় বসে আছেন তিনি যদি বলেন যে 4 বছর হলে ভালো হয়, তাহলে ওটা একটা চাপ পড়ে যাবে যারা কাজ করছে তাদের উপরে। এই কাজটা হাসিনা খুব ঘন ঘন করতেন, যে কোনো মামলা, যে কোনো কিছু তিনি তার কথা আগে বলে ফেলতেন। ওটা কখনোই আপনার সঠিক পথে নিয়ে যাবে না। তাই অনুরোধ করব যে এমন কথাবার্তা থেকে বিরত থাকুন যেটা করে জনগণ বিভ্রান্ত না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা খুব দ্রুত লিখব, এবং এই কথাটা খুব পরিষ্কার করেছি। কেন দ্রুত চাই? দ্রুত চাই এই জন্য যে নির্বাচিত সরকার ছাড়া জনগণকে রিপ্রেজেন্ট আর কেউ সেইভাবে করতে পারে না। সেই জন্যই আমরা মনে করি এক হচ্ছে সংস্কার করতে হলে আমার জনগণকেই লাগবে, তাদেরকে দিয়েই আপনারা আমাকে পার্লামেন্টে সেগুলোকে প্রুভ করাতে হবে। তারা কথা বলবেন, ডিবেট করবেন, পাস করবেন, এবং তাদেরকেই সেটা গ্রহণ করে ইমপ্লিমেন্ট করতে হবে। সুতরাং নির্বাচনটা যত তাড়াতাড়ি হয়, আমার এই রাষ্ট্র পরিবর্তনের কাজটা তত তাড়াতাড়ি হবে। দ্বিতীয়ত, ফাঁক থাকলেই সেখানে আপনার এই শত্রুরা যারা আপনার চেষ্টা করছে আমাদের সমস্ত অর্জনগুলোকে আবার ধ্বংস করে দিতে, বিপ্লবকে ব্যর্থতায় পরিণত করতে তারা সুযোগ পেয়ে যায় এবং পাচ্ছে। আমরা লক্ষ্য করে দেখুন, বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি দেওয়া এখন শুরু হয়েছে। কেন বাবা, এই দাবি দেওয়া তো আগে কেউ করে নাই, এখন নিয়ে আসছো, অপেক্ষা করো, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, তাদের সামনে আসুক। আমরা এইটা সকলকে একটু বোঝা উচিত বলে আমি মনে করি। অনেকে বলছেন আগে তো কথা বলতে পারিনি, এখন কথা বলতে পারছি, সেজন্য আনছি। তো সেটা করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি না হয় যে সেখানে আবার আমাদের একটা স্টেবিলিটি নষ্ট হয়। আমি লক্ষ্য করছি, এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা অসাম্প্রদায়িক, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই বিষয়টাকে আমরা সব সময় একসাথে কাজ করার, সেই 71 সাল থেকে আমরা যুদ্ধ করেছি, কাজ করে আসছি। ইদানিং আমরা দেখছি যেটা একটা সম্প্রদায়ের মানুষদেরকে
এবং সংগঠিত করে ঐক্যবদ্ধ করে একটা বড় রকমের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা, যেটা কেন জানি না ভারতের যে বক্তব্য বাংলাদেশের বিপ্লব সম্পর্কে, বাংলাদেশের বর্তমান অবস্থার সঙ্গে তার সঙ্গে কিছু মিলে, যেটা বাংলাদেশের এই বিপ্লব ছাত্র জনতার বুকে রক্ত দিয়ে যে অর্জন করা, ফ্যাসিবাদকে পরাজিত করা, সেটাকে অনেকাংশে বিপন্ন করার চেষ্টা করা। এই কথাটা আমার মনে হয়েছে, এই জন্য আমি বলতে বাধ্য হলাম। আমাকে আজকাল প্রায় বিদেশের সাংবাদিকরা ফোন করে, বিশেষ করে ভারতের সাংবাদিকরা। তারা এটা বলতে চান যে আমাদের ডক্টর ইউনূস কি ফেল করেছেন, রাষ্ট্র চালাতে পারছেন না, এই ধরনের কথাবার্তা তাদের কাছ থেকে আসে, আমাদের কাছ থেকে জানতে চায়। আমি বলে যে প্রশ্নই উঠতে পারে না। গোটা দেশের মানুষ তো এখন তার প্রতি তাকিয়ে আছে, আস্থাশীল, এবং আমরা দেখছি যে অত্যন্ত সুন্দরভাবে তিনি চালাচ্ছেন এবং আমরা তাকে সমর্থন করি। মানুষ যাদেরকে মানুষ সমর্থন দেয় সেখানে তো আপনার অন্য কোনো কিছু সম্ভাবনা নেই। আমি কথা এই জন্যই বললাম যে আমাদের রাজনীতি আমরা যারা করছি, আমাদের সকলের এই বিষয়ে বোধহয় সচেতন হওয়ার একটা প্রয়োজন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা সবাই এই মুহূর্তে স্বপ্ন দেখছি একটা গণতান্ত্রিক একটা সমাজ, গণতান্ত্রিক একটা রাষ্ট্র, যেখানে আপনাদের আছে সাম্য, মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার, এই বিষয়গুলি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সে পাবে। আর একই সঙ্গে তার যে ন্যূনতম মানবিক অধিকার সেগুলো নিশ্চিত হবে। বাজারের অবস্থা খুব ভালো না। আপনি চাল, ডাল, তেল, লবণের দাম বেশ বেড়ে গেছে। আমরা এখন আমি রাজনীতিবিদদের বলবো, আমার ভাইদেরকে, যে বিষয়টা কিন্তু আপনারা কেউ কথা বলছেন না। আমার এটা নিয়েও একটু আমাদের কথা বলা উচিত। নট টু এম্বারাস দ্য গভর্নমেন্ট বাট টু কশন, একটা সাবধানতা দেওয়া ওই সমস্ত লোকজনদেরকে যারা এটাকে কেন্দ্র করে ফায়দা লুটতে চায়। সেখানে আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বার্তা খুব পরিষ্কার, তোমরা যারা আগের মতো সিন্ডিকেট করে টাকা লুট করে নিয়ে যেতে, সেখানে আমরা অবশ্যই প্রতিরোধ করে তুলব। এক। দুই, কিছুক্ষণ আগে বলেছেন কল্পনা করতে পারেন $17 বিলিয়ন লুট করে নিয়ে গেছে। আরেকটা ইনফরমেশন দিলেন যেটা প্রায় $90 বিলিয়ন মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ দেশকে একেবারে ফোকলা করে দিয়েছে, কিচ্ছু নেই, লুট করে আওয়ামী লীগের সরকার শেষ করে দিয়েছে। আরেকটা বিষয় খুব সতর্ক থাকা দরকার, এই বিভিন্ন ডামাডোলে আমরা যেন ভুলে না যাই যে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, হাসিনা সে গণহত্যা করেছে। এখানে কোনো ক্ষমা নেই, গণহত্যার কোনো ক্ষমা হতে পারে না। সুতরাং ওই জায়গাটাতে আমাদের খুব শক্তভাবেই থাকতে হবে। আমরা বিশ্বাস করি এবং সেটা সম্ভব হয়েছে। আমরা দেখেছি যে আমাদের ছাত্ররা, আমাদের জনতা তার বুকের রক্ত দিয়ে হলেও তাদের অধিকারকে রক্ষা করে। এই কথাটা আমরা সবসময় বলতাম। আমরা যতবার রাস্তায় নেমেছি ততবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে তরুণরা কোথায়, যুবকেরা কোথায়, এগিয়ে আসো, কারণ তোমরা এগিয়ে নিয়ে আসলে কোনো পরিবর্তন হবে না। এটা বলেছি যে কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। তো অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা তাদের কাছে যে তারা এগিয়ে এসছে। আমরা সবাই মিলে এই ভয়াবহ দানবকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। এখন নতুন করে একটা দালান করে তোলা, নতুন করে স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ সবাইকে মিলেই করতে হবে।
এবং তরুণদেরকে সেটাতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন করে এই মুহূর্তে এমন কোন সমস্যা তৈরি করা ঠিক হবে না যা আমাদের পুরো বিজয়ের অর্জনকে নস্যাৎ করে দেবে। আমি সবশেষে রব ভাই সুস্বাস্থ্য কামনা করছি। তিনি আসলে অনেক অসুস্থ। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা তাকে জানি, তার সহকর্মীদের জানি, তার সহযোদ্ধাদের জানি, তার কমরেডদের জানি কি স্বার্থ ত্যাগ করে কত শক্তি নিয়ে সাহস নিয়ে সেদিন তারা নেতৃত্ব দিয়েছেন বলে একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। এটা ভুলে গেলে চলবে না এবং তাদের মর্যাদা তাকে আমাদেরকে জাতিকেই দিতে হবে।